সম্পর্ক ভাঙার হলে আমি ওকে আবার বাসায় ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা বলতাম। শুরু থেকেই বিয়েটা মেনে চুপ করে থাকতাম না। এমনকি ধীরে ধীরে সামান্তার দিক থেকে দূরে সরার চেষ্টাও করতাম না চাচা। কিন্তু সামান্তাকে ভুলেও তো যাওনি। ভালোবাসা অত সহজে ভোলা যায় না চাচা। আপনি পেরেছেন চাচিকে ভুলতে? এই যে বলেছেন চাচিকে আপনি ঘৃণা করেন, ঘৃণাটা আসলে ভালোবাসারই অন্য রূপ। আমরা কাউকে ভালো না বেসেই শুরু থেকে ঘৃণা করে আসতে পারি না। কি বলতে চাইছো? আপনার মনে যেমন চাচির জন্য জায়গাটা সবসময় আছে, তেমনই সামান্তাকে জীবনের প্রথম ভালোবাসা হিসেবে স্বীকৃতি দিয়েছি বলেই ওর জায়গাটা এখনো মন থেকে একেবারের জন্য মুছে দিতে ব্যর্থ আমি। মেহরাজ ভাইয়ের এই কথাটা শোনার পরপরই চোখ বুঝে নিলাম। নিঃশ্বাস ঘন হলো। আবারও টের পেলাম আমি মেহরাজ ভাইয়ের ঘাড়ে আস্ত একটা বোঝা। আমার প্রতি মেহরাজ ভাইয়ের সমস্ত যত্ন, সমস্ত শাসন শুধুই দায়িত্ব। শুধুমাত্র একটা মানুষের দায়িত্ব হিসেবে তার ঘাড়ের উপর চেপে থাকাটা কি ভীষণ লজ্জাজনক বিষয়। তাই এই মুহূর্তে খুব করে টের পেলাম আমি। অপমানে জর্জরিত হলো হৃদয়। চাপা কষ্ট আর আশাহত মন নিয়ে এবার দরজাটা লাগালাম। খাটে শরীর এলিয়ে চোখ বুঝলাম দ্রুত। চোখের উপর ভেসে উঠল একের পর এক স্মৃতি। মেহরাজ ভাইয়ের দেখা মিলল আবার রাতে। ফের বাসায় ফেরার উদ্দেশ্যে খাবার খাওয়ার পর কাপড় গোছাতে বলতেই আমি বলে উঠলাম, মেহরাজ ভাই, আমি বরাবরই আপনার দায়িত্বে মুগ্ধ হয়ে এসেছি। সত্যি আপনি একজন দায়িত্ববান পুরুষ, কিন্তু আমি চাইছি না যে দায়িত্বরূপী আমি আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াই। আমার জন্য দায়িত্ব পালন করতে গিয়ে কেন শুধু শুধু নিজের ভালোবাসা বিসর্জন দিবেন? একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি হয়ে থাকাটা খুবই লজ্জাজনক। আপনার উচিত আমাকে দয়া না করে আমাকে আমার মতো বাঁচতে দেয়া। আমি আপনার দয়া চাই না। লোক দেখানোর দায়িত্ব পালন করবেন না দয়া করে। এতে আপনি লোকের চোখে মহান হতে পারলেও আমি নিজের কাছে খুব ছোট হয়ে যাব। মেহরাজ ভাই থমথমে গলায় বললেন, লোক দেখাচ্ছি আমি এসব করে? তাছাড়া আর কি হতে পারে? কিছুই নয়, ব্যাগ গুছিয়ে নে, কাল ফিরে যাব। আমি শ্বাস টানলাম, মৃদু আওয়াজে বললাম, একটা অনুরোধ রাখবেন মেহরাজ ভাই, আমাকে আর দায়িত্বের বেড়া জালে জড়াবেন না প্লিজ। তবে হ্যাঁ, দায়িত্ব হোক বা দয়া হোক, এই কয়টা দিন এভাবে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার এইটুকু সহানুভূতি কখনো ভুলবো না। তবে নতুন করে আর সহানুভূতি দেখাবেন না দয়া করে। মেহরাজ ভাই চোখ শক্ত করে লালাবো চোখে তাকালেন, গমগমে স্বরে বলে উঠলেন, তোর অনুরোধটা রাখতে পারছি না। কাল ফিরে যাচ্ছি, এটুকুই শেষ কথা। হোক সেটা দায়িত্বের জন্য বা সহানুভূতির জন্য। দায়িত্ব সহানুভূতি থেকে একা থাকা কি ভালো নয়? এখন তোকে একা ছেড়ে যাওয়াতে মন সায় দিচ্ছে না। যদি কোনোদিন সত্যি প্রয়োজন পড়ে তোকে একা ছাড়ার, তখন বাধা দিব না। তুই তখন বাঁচতে পারবি নিজের মতো। মেহরাজ ভাই কথাগুলো বলেই বিছানায় শটান শুয়ে পড়লেন। আমিও আর দাঁড়ালাম না। দাদির ঘরে এসে খাটে শরীর এলিয়ে দিলাম। চোখ জোড়া মেলে উপরের দিকে তাকিয়ে থাকলাম নির্বিকার ভাবে। কেন জানি না মেহরাজ ভাইয়ের বলা শেষ কথাগুলো একেবারেই পছন্দ হলো না আমার। সেদিন মেহরাজ ভাইয়ের মতই অবশেষে জিতে গেল। আমাকে ফিরে আসতে হলো মেহরাজ ভাইদের বাসায়। তবে এই এক মাসেও মেহরাজ ভাই যথেষ্ট যত্ন নিয়েছেন আমার, যথেষ্ট আঁকড়ে রেখেছেন অভিভাবকের ন্যায়, আপন মানুষের ন্যায় শাসনও করেছেন। কখনো আবার রক্ত লাল চোখ দেখিয়ে রাগও দেখিয়েছেন। আমি এইসবে অভ্যস্ত এখন। বলা যায় মেহরাজ ভাই মানুষটাই অভ্যাসে পরিণত হয়েছে। তবুও তাকে অভ্যাস রূপে মেনে নিতে মন সায় দেয় না। ফের যদি অভ্যাস ভেঙে যায়, ফের যদি মানুষ হারিয়ে যায়। ছাদের এক কোণে দাঁড়িয়ে কথাগুলো ভেবেই ফের পা বাড়লাম বাসার উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে বাসায় যেতেই চোখে পড়ল নাফিজার কাটা হাত। ফিনিক রক্ত বের হচ্ছে। মেহরাজ ভাই সেই কাটা হাতে নিয়েই রাগ নিয়ে বললেন, ছুরি ধরতে কে বলেছিল তোমায়? আর ধরবে ছুরি? এটুকু মেয়ের ছুরি দিয়ে কি কাজ থাকে? এখন কাটলো তো হাত। নাফিসা ঠোঁট উল্টে রেখেছে, যেন একটু হলেই কেঁদে দিবে। মেহু আপু পাশে বসে মুচকি হাসছে। নাফিসা কাঁদো কাঁদো গলায় বলল, আর ধরবো না রাজ ভাইয়া। যদি বেশি কেটে যেত কি হতো তাহলে? মেহরাজ ভাইয়ের কথাটা শুনে মনে পড়লো আমার কাটা হাতে মেহরাজ ভাইয়ের সেই ঔষধ লাগানোর দৃশ্য। মাঝে মাঝে এভাবেই সতর্ক করে শাসন করেন মেহরাজ ভাই। সেই শাসনকে অস্পষ্টভাবে অন্য কিছু ভেবে নিয়েছিলাম আমি। তবে এই যত্নটা মেহরাজ ভাই সবাইকেই করে থাকেন। যেমন নাফিসাকেও শাসন করলেন। আমি মনে মনে তাচ্ছিল্য নিয়ে হাসলাম। ভালোবাসা না পাওয়া মানুষগুলো আসলেই অদ্ভুত। অল্প একটু ভালোবাসা পেলেই ভেবে নেয় অনেক কিছু। যেমনটা আমি। ভাবনাগুলো ভেঙেছিল সেদিন আবার আব্বার প্রশ্নের বিনিময়ে মেহরাজ ভাইয়ের উত্তরে।
আজকাল আর এইসব যত্ন শাসন বিশেষ বোধ করি না আমি। এইসবে মেহরাজ ভাইয়ের অন্য অনুভূতি জড়িত আছে এমনটাও ভাবি না। আমি এগিয়ে গেলাম আরো কয়েক পা। নাফিসা নরম গলায় বলল, আর ধরবো না তো। মেহরাজ ভাই শুনলেন, তারপর হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলেন। উঠে দাঁড়ালেন, বললেন, আর কখনো ছুরি ধরবে না, মনে থাকবে। নাফিসা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ালো, তারপর ধীর পায়ে বেরিয়ে গেল বাসা থেকে। আমি এক নজর তাকিয়ে নিজের রুমে গিয়ে ড্রয়ার খুললাম। মেহরাজ ভাই এই কয়েকদিনে চাকরির পরীক্ষার জন্য অনেক ব্যস্ত ছিলেন, তাই ওনাকে সামনাসামনি পাওয়া হয়নি বলে আবার পাঠানো হাত খরচের টাকাটা আর দেওয়া হয়নি। এর আগের বার যখন 1 মাস থেকেছিলাম এই বাসায়, তখন হাত খরচের টাকাটা দেওয়ার কথা মাথায় আসেনি, তবে এবার মাথায় এসেছে। এবার টাকাটা না দিতে পারলে আজ তো এক বোঝা বোধ হবে নিজের কাছে নিজেরই অস্বস্তি লাগবে এভাবে এই বাসায় পড়ে থাকতে। হাত বাড়িয়ে আবার পাঠানো টাকাটা নিয়ে দ্রুত মেহরাজ ভাইয়ের সামনে দাঁড়ালাম। ততক্ষণে মেহু আপু নিজের রুমে চলে গিয়েছে। আমি টাকাটা এগিয়ে দিয়ে ইতস্তত করে বললাম, মেহরাজ ভাই, আব্বা প্রতি মাসেই আমার জন্য কিছু টাকা দেয়, সেই ছোটবেলা থেকেই দেয়। তখন টাকাটা দাদিকে দিতাম, কারণ আমার দায়িত্ব পুরোপুরিভাবে দাদির উপর ছিল। আর এখন এই টাকাটা আপনাকে দেওয়া উচিত, কারণ আমার খাওয়া পড়ানো সবটা তো আপনিই দেখছেন, তাই টাকাটা নিন। মেহরাজ ভাই শান্ত হয়ে সবটা শুনলেন। ভ্রুজোড়া কুচকে শান্ত স্বরে বললেন, তুই আমায় টাকা দেখাচ্ছিস? না, তবে এমন ভাবে আপনাদের ঘাড়ের উপর বসে খাওয়াতে আমার নিজেরই খারাপ লাগবে মেহরাজ ভাই। দায়িত্ব পালন করছেন ভালো, তবে এতটা বোঝা হিসেবে অন্যের ঘাড়ে পড়ে থাকাটা আমাকে স্বস্তি দিবে না। আবার টাকাটা আমার থাকা খাওয়ার জন্যই দিতেন। থাকা খাওয়াটা যেহেতু আপনাদের এখানেই হচ্ছে, তাই ভাবলাম আপনাকে এই টাকাটা দেওয়া উচিত। অ্যাডমিশনের জন্য তো আবার নাবিলার সাথে কোচিংয়েও ভর্তি করিয়েছেন, সেখানেও তো অনেকগুলো টাকা লেগেছে আপনার। আপনি আবার এমন ভাববেন না যে আমি আপনাকে ছোট করছি মেহরাজ ভাই। মেহরাজ ভাই মুখ কঠিন করলেন, চল শক্ত করে বললেন, আমি বেকার বলে তুই এখন আমায় এসব বলছিস? তোর কি মনে হচ্ছে বেকার বলে বউ খাওয়ানোর ক্ষমতা নেই আমার? এখন তোর বাবার টাকা নিতে হবে আমায়? শোন, বাসা ভাড়া টিউশনি মিলিয়ে যথেষ্ট চলে আমাদের, তোর থেকে টাকা নেওয়ার প্রয়োজন পড়বে না আমার। কথাটা থমথমে মুখে বলে দিয়েই মেহরাজ ভাই চলে গেলেন। আমি স্থির দাঁড়িয়ে থাকলাম। ভুল কিছু কি করেছি? উনি স্বামী হিসেবে দায়িত্ব পালন করছেন ঠিক, কিন্তু দায়িত্ব দিয়ে কি স্বামী স্ত্রীর সম্পর্ক হয়? এভাবে দায়িত্ব হিসেবে থাকাটাও যে ব্যাপক অস্বস্তির। সেদিনকার মিনার ভাইয়ের চিঠিটা মেহরাজ ভাই দেখতে পেল আরো কয়েক মাস পরে। ততদিনে ভর্তি পরীক্ষা শেষ হলো। ভাগ্যক্রমে ভালো সাবজেক্ট সমেত চান্স হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। অবশেষে ভর্তি হতে হলো সুদূর চট্টগ্রামে। এতদিনের বসবাস ছেড়ে হুট করেই নতুন শহরে পাড়ি জমানো, নতুন পরিবেশে মানিয়ে নিয়ে অল্প সংকোচ থাকলেও তখন আমার চট্টগ্রামে চলে যাওয়ার প্রস্তুতি চলছিল। দুর্ভাগ্যক্রমে সেই দিনই ছাদের কার্নিশ ঘেঁষে মেহরাজ ভাই আর সামান্তাপুকে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে দেখলাম আমি। শুধু যে দাঁড়ানো ছিল এমনটা নয়, মেহরাজ ভাইয়ের হাতটাও সামান্তাপুর হাতের মুঠোয় ছিল। প্রেমিক প্রেমিকা হিসেবে বিষয়টা বোধহয় তাদের ক্ষেত্রে অতি স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক বিষয়টাই আমি স্থির দাঁড়িয়ে থেকে দেখতে পারলাম না বেশিক্ষণ। এক দৌড়ে আবারও সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম তৎক্ষণাৎ। ওনাদের মাঝে কি কথা হলো পরে, আর ওনাদের মাঝে কি ঘটলো কিছু আর দেখা হলো না, বা ইচ্ছেও জাগলো না আমার। চোখের উপর ভাসলো কেবল সামান্তাপুর হাতের মুঠোয় থাকা মেহরাজ ভাইয়ের হাতটা। কেন জানি না আমার মন মেহরাজ ভাইয়ের থেকে এইরূপ আচরণ আশা করেনি, মেনেও নিতে পারলো না এইরূপ আচরণ। মনে মনে ভাবলাম, চট্টগ্রামে চলে যাওয়াটাই একমাত্র মুক্তি। একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে ঝুলে থাকার অপমান থেকে মুক্তি মিলবে অন্তত। এইসব ভাবতে ভাবতেই দুপুর কেটে সন্ধে হলো। আমি বসার ঘরে মেহু আপুর সাথে বসে কথা বলছিলাম। সে সময় মেহরাজ ভাই উপস্থিত হলেন তার টান টান বদন নিয়ে। খেয়াল করলাম ওনার মুখ চোখ লাল হয়ে আছে, রেগে থাকলে যেমনটা হয় সাধারণত, তবে ওনার রাগের কারণটা বুঝে উঠতে পারলাম না আমি। মেহরাজ ভাই বুকে হাত গুজে বলে উঠলেন আমায়, জ্যোতি ওঠ, তোর সাথে কিছু কথা আছে আমার। আমি অবাক হয়ে তাকালাম। আমার সাথে বিশেষভাবে কথা বলার মতো তো কিছুই নেই ওনার, তবুও বললাম, বলুন মেহরাজ ভাই। মেহরাজ ভাই কপাল কুঁচকালেন, ভ্রু উঁচিয়ে রাগ নিয়ে বলে উঠলেন, উঠতে বললাম না? আমি উঠলাম, ছোট্ট শ্বাস ছেড়ে বললাম, উঠেছি, কি বলবেন বলেন। মেহরাজ ভাই গম্ভীর গলায় বললেন, আমার পিছু পিছু আয়। এই বলে মেহরাজ ভাই নিজের ঘরের দিকে হাঁটা ধরলেন। পিছু পিছু গেলাম আমিও। মেহরাজ ভাই নিজের ঘরে গিয়ে চেয়ার টেনে বসলেন। এবার চোখ মুখ গম্ভীর করে প্রশ্ন ছুড়লেন, তুই কি মিনারকে ভালোবাসিস?
তোদের মাঝে কি সম্পর্ক আছে যদি? আকস্মিক এমন একটা প্রশ্ন শুনে হয়তো বিহ্বল হয়ে তাকালাম আমি। মেহরাজ ভাই ফের তাড়া দেখিয়ে বলে উঠলেন, দাঁতে দাঁত চেপে। কিছু জিজ্ঞেস করেছি আমি তোকে, উত্তর না দিয়ে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি এসির তাকালাম, বললাম, প্রশ্নটা আবার করুন। মেহরাজ ভাই সরু চাহনিতে তাকালেন, হাত জোড়া বুকে গুজে নিয়ে মুখ টান টান করলেন, বলে উঠলেন গম্ভীর স্বরে, তোর আর মিনারের রিলেশন চলছে নাকি আগে রিলেশন ছিল? মেহরাজ ভাইয়ের থেকে পুনরায় এরূপ প্রশ্ন শুনে মনে মনে রাগ অনুভব হলো। বিয়ের পর সামান্তাপুকে প্রকাশ্যে বহুবার মেহরাজ ভাই জড়িয়ে ধরতে দেখেছি, আমি তো কখনো মেহরাজ ভাইয়ের বিষয়ে এভাবে প্রশ্ন ছড়িনি। এই যে আজও তো এতগুলো মাস পর মেহরাজ ভাই ছাদে দাঁড়িয়ে সামান্তাপুর হাত ধরে গল্প করছিলেন, একবারও তো একটা প্রশ্ন করিনি। তাহলে উনি কেন এইভাবে ইঙ্গিত করে প্রশ্ন করছেন? মিনার ভাইকে ছোটবেলা থেকে সরল নজরে দেখে এসেছি, ভাই হিসেবে আপন ভেবেছি, এখনো ভাবি, কিন্তু তাই বলে মিনার ভাইকে প্রেমিক হিসেবে ভালোবাসবো, এই প্রশ্নটা উদ্ভট নয় কি? কাটকাট গলায় উত্তর দিলাম, যদি রিলেশন থেকেও থাকে কি করবেন আপনি? মেহরাজ ভাই ভ্রু উচালেন, বললেন, তার মানে কি বলতে চাইছিস? রিলেশন আছে তোদের? দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, ধরে নিন আছে, কি করবেন? মেহরাজ ভাই এবার রাগে মাথা চেপে ধরলেন নিজের, চোখ জোড়া বুঝে ঘন ঘন শ্বাস ফেলেন দ্রুত, পর মুহূর্তে একদম শান্ত শীতল লালাবো চাহনিতে তাকালেন আমার দিকে। আমি তাকিয়ে অবাক হলাম, কি ভীষণ লাল দেখাচ্ছে ওনার চোখ জোড়া, চেহারা শান্ত দেখালেও জ্বলন্ত রাগের উপস্থিতি স্পষ্ট। উনি শান্ত কণ্ঠে একরাশ ক্রোধ নিয়ে বলে উঠলেন, খুন করবো প্রথমে তোকে, তারপর তোর মিনার ভাইকে। আমি তোর আব্বার মতো অতটা সহজ সরল নই যে স্ত্রীকে চোখের সামনে অন্য একটা ছেলের সাথে সম্পর্ক জড়াতে দেখবো চুপচাপ। মেহরাজ ভাইয়ের এই কথাটাতে স্পষ্ট অথবা অস্পষ্টভাবে আম্মার সাথে আমার তুলনা পেয়েই তিক্ত এক অনুভূতি হলো আমার। আমার চলে যাওয়া নিয়ে সারা জীবন সবার থেকে কথা শুনে আসলেও মেহরাজ ভাইও যে আমাকে আম্মার মতোই চরিত্রহীন ভেবে কথাটা বলবেন ভাবিনি আমি। বার কয়েক নিঃশ্বাস ফেলে মনের ভেতর জড়ো হওয়া সকল রাগ জেদ নিয়ে বলে উঠলাম, এবার আমি কখনো আপনার মতো বিয়ে করে স্বামীর দায়িত্ব পালন করে সবার সামনে মহান সেজে প্রেমিকাকে বুকে জড়িয়ে রাখিনি স্ত্রীর সামনে। আমি কখনো প্রেমিকার হাত ধরে ছাদে গল্পও করিনি মেহরাজ ভাই। আপনি আমার চরিত্রহীন বললেন, কোন কারণে বললেন? আর শুনুন, আমার সাথে কিন্তু মিনার ভাইয়ের তেমন কোনো নোংরা সম্পর্ক নেই, যেমনটা আমার ছিল ওই লোকটার সাথে। একটা বিষয় না জেনে না শুনে কথা বলবেন না। আকস্মিক আমার রাগ নিয়ে বলা কথাগুলোতে বোধহয় মেহরাজ ভাই কিঞ্চিত অবাক হলেন, চেহারায় রাগ রাগ ভাবটা কিঞ্চিত মিয়ে গেল। কিয়ৎক্ষণ আমার দিকে স্থির চেয়ে থেকে শীতল কণ্ঠে বললেন, ভালোবাসা কখনো নোংরা হয় না, আমি তোদের সম্পর্কটাকে নোংরা বলিনি। আর হ্যাঁ, আমি কিন্তু তোকে চরিত্রহীনও বলিনি জ্যোতি। তাচ্ছিল্য নিয়ে বলে উঠলাম, চরিত্রবানও তো বলেননি আপনি। হ্যাঁ, আমার আম্মা অনুপুরুষের সাথে পালিয়ে গেছেন আমায় রেখে, এই নিয়ে আমি সব সময় কথা শুনে এসেছি, সব সময় অবহেলা পেয়েছি সবার থেকে। তার মানে তো এটা নয় যে আমিও আমার আম্মার মতোই চরিত্রহীনা হব। আপনি কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার আম্মার তুলনাটাই এনেছেন মেহরাজ ভাই। মেহরাজ ভাই উত্তরে কিছু বললেন না, এবার কিয়ৎক্ষণ চুপ থেকে হাতের দুই আঙুলে কপালে নাড়াতে লাগলেন, তারপর হঠাৎ বললেন, মিনার তোকে চিঠি কেন লিখে? তোকে অনেকবার ওর সাথে কথা বলতে দেখেছি আমি। আবার সাইদের কথা অনুযায়ী তুই বইতে লাভ এঁকে তার মধ্যে এম লিখেছিলি, মিনারের নামের প্রথম অক্ষর হয়ে। এই সবকিছু যা বুঝাচ্ছে, আর আমি এতদিন যা ভেবে এসেছি তা সম্পূর্ণ ভিন্ন। মিনার তোকে ভালোবাসে তা জানি, তুইও কি ভালোবাসিস ওকে? তোদের মাঝে সম্পর্ক? মেহরাজ ভাই দ্বিতীয়বার সেই একই প্রশ্নটা ছোড়ার আগেই উত্তর দিলাম, মিনার ভাইয়ের সাথে সম্পর্ক সেই ছোটবেলা থেকে। আমি তাকে তখন থেকে ভীষণ আপন ভাবতাম এবং এখনো ভাবি। সবসময় বড় ভাইয়ের মতোই দেখে এসেছি তাকে আমি। আর কিছু? মেহরাজ ভাই হাসলেন, এবার উঠে দাঁড়িয়ে ঠোঁট চওড়া করে বললেন, এটাই জানতে চেয়েছিলাম। সমস্যা হলো মিনার তোকে বোনের মতো দেখে, এই চিঠিতে তার স্পষ্ট লেখা আছে। মেহরাজ ভাই ঠোঁটটা এগিয়ে ধরলেন। আমি সৌর চাহনিতে তাকিয়ে থেকে দেখলাম মিনার ভাইয়ের সেই চিঠিটাই এটা। সেই মাস কয়েক আগেই একবার পড়েছিলাম, তারপর যে কোথায় রেখেছিলাম নিজেরও খেয়াল ছিল না। মেহরাজ ভাই কি করে পেলেন চিঠিটা তা নিয়ে ভেবেই বললাম, চিঠিটা আপনার কাছে কি করে এলো মেহরাজ ভাই? মেহরাজ ভাই ভ্রু উঁচিয়ে প্রশ্ন ছুড়লেন। কেন? চিঠি ব্যক্তিগত বিষয়াদি বলে দেখা উচিত নয়? শক্ত গলায় বলে উঠলাম আমি। যদি বলি উচিত হয়নি, মেহরাজ ভাই অন্যদিকে তাকিয়ে বলেন, আমি মনে করেছি উচিত হয়েছে। আর কিছু?
আমি বিনিময়ে উত্তর না দিয়ে নির্লিপ্তভাবে চেয়ে থাকলাম। মেহরাজ ভাই নরম গলায় আবার বললেন, তোর ব্যক্তিগত চিঠি পড়ে নেওয়ার জন্য রাগ করেছিস নাকি কষ্ট পেয়েছিস, আমি কোনটা? উত্তর দিলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বললাম, আমি কিন্তু কখনো আপনার বিষয়ে প্রশ্ন করিনি মেহরাজ ভাই। আপনার কিংবা সামান্তাপুকে এত কাল চোখের সামনে দেখেও কোনো নোংরা ইঙ্গিত করিনি। কথাটা বলেই আর দাঁড়ানোর ইচ্ছে হলো না আমার। দ্রুত চলে এলাম নিজের ঘরে। একে একে ডায়েরির প্রত্যেকটা পাতা পড়ে তপ্ত শ্বাস ফেলল মেহেরাজ। ডায়েরির পরের পৃষ্ঠাগুলো খালি। এই পর্যন্তই লেখা হয়তো হয়েছে ডায়েরিতে, আর লেখা হয়ে ওঠেনি জ্যোতির। মেহেরাজ গাঢ় নিঃশ্বাস ফেলে আরও একবার কালচেরাঙা ডায়েরির পৃষ্ঠাগুলো উল্টিয়ে বিছানার একপাশে রাখল। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখল সকাল 10টা। পুরো একটা নির্ঘুম রাত কেটে গেল তার শুধুমাত্র একটা ডায়েরি পড়তে গিয়ে। এই নিয়ে দ্বিতীয়বার সে জ্যোতির ব্যক্তিগত ডায়েরি পড়েছে। প্রথমবার পড়েছিল যখন জ্যোতি কিশোরী। প্রথম প্রণয়ের আবেগ, অনুভূতি সম্পূর্ণটা সেবায় যে সে ডায়েরিতেই রাঙিয়ে তুলেছিল সে। দ্বিতীয়বার পড়ল আজ, যে ডায়েরিতে তার আর জ্যোতির আকর্ষণীয় বিয়ে হতে প্রায় বছর খানিকের গল্প সাজানো। তবে সে গল্পের তাদের দুইজনের প্রণয় নেই, ভালোবাসা নেই। মেহেরাজ দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। বেলকুনিতে গিয়ে গ্রিল ধরে ভাবতে লাগলো এক মায়াবী প্রতিচ্ছবিকে। ওড়না দিয়ে মাথায় ঘোমটা টানা, মুখে তীব্র রাগ কিংবা জেদ, আর চোখ জোড়ায় ধারালো স্পষ্ট চাহনি। মুহূর্তেই বুকের ভিতরে চিনচিন করে উঠল কেমন। প্রতিচ্ছবিটা অবশ্য আর কারো নয়, জ্যোতিরই প্রতিচ্ছবি, যার প্রতি শুরু থেকে কেবল সম্পূর্ণতা দিয়ে দায়িত্ব পালনে আগ্রহী ছিল মেহেরাজ। দায়িত্ব কর্তব্য পালন করতে করতেই একটা সময় এলো যখন মেয়েটা পৃথিবীতে সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল, সম্পূর্ণ একা হয়ে পাথরের মতো জমে গেল। মেয়েটার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় মানুষ যে, সে হলো মেয়েটার দাদি। সে দাদিকেই মেয়েটা চিরকালের জন্য হারিয়ে ফেলল। মেহেরাজ সেইবার দায়িত্ব কর্তব্য ভুলে প্রথমবার অনুভব করলো মেয়েটার প্রতি তার মায়া জন্মেছে। দাদি চলে যাওয়ায় সে মুহূর্তেই মেয়েটাকে ওভাবে নিস্তেজ আর কঠোর দেখেই বুকের ভেতরে চাপা কষ্ট অনুভব করল সে। অস্থিরতায় ছটফট করল নীরবে। সে অস্থিরতার আড়ালে রেখেই সেদিন থেকে মেয়েটাকে আগলে নিতে চেষ্টা চালায় সে। মেয়েটার আপন মানুষ হয়ে ওঠার চেষ্টা করলো প্রাণপণভাবে। মেয়েটাকে সব সময়ের জন্য সঙ্গ দিয়ে পাশে থাকার চেষ্টা করলো। সে যে সূচনা হলো মায়ার জড়ানোর, তার আর সমাপ্তি খুঁজে পাওয়া গেল না। ক্রমশ সে মায়ার জালে আষ্টে পিষ্টে জড়িয়ে গেল। ছিন্নভিন্ন হলো মেয়েটার ধারালো ব্যক্তিত্বে, ধারালো চাহনি, স্পষ্ট জবাব আর একরাশ জেদ। সেসব ভেবেই আনমনে হাসল মেহেরাজ। বুকের বাঁ পাশে হাত চেপে মৃদু সুরেই বলল, এতকাল ধরে এক তিক্ত অনুভূতি বয়ে নিয়ে যাচ্ছি নিজের ভেতর, আর সে অনুভূতি তিক্ততা 10 গুণ হলো তোর ডায়েরি পড়ে। এতকাল তুই আমায় স্বার্থপর বললেও আজ আমি বলবো তুই স্বার্থপর। যদি অপর পাশের লোকটাকে দেখার চেষ্টাই করিসনি কখনো। মেহেরাজ জ্যোতির প্রতি ভালোবাসাটা অনুভব করেছিল জ্যোতি চলে যাওয়ার পরে। সুদূর চট্টগ্রামে পাড়ি জমানোর পরে জ্যোতির সাথে তার যোগাযোগ হয়ে ওঠেনি খুব একটা। বলা যায় বারবার জ্যোতি স্বল্প কথায় কিংবা ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে গিয়েছে। আর সরাসরি দেখা সাক্ষাৎ বলতে 2বার জ্যোতির হোস্টেলের সামনে গিয়ে দাঁড়িয়ে স্বল্প আলাপ, আর মেহুর জন্মদিনে একবার জ্যোতির আগমন এই বাসায়। ব্যাস, এই 3 বছরে এইটুকুই যোগাযোগ হয়েছে। এই স্বল্প যোগাযোগে কিংবা ক্ষণিকের কথোপকথনে কখনোই জ্যোতিকে বিশেষ করে নিজের অনুভূতি প্রকাশ করা হয়ে ওঠেনি। অন্তর্মুখী মানুষরা বোধহয় নিজের অনুভূতি এভাবেই মুখে ভালোবাসি বলে স্বীকার করতে পারেও না। তাদের ভালোবাসা প্রকাশ পায় তাদের যত্নে, তাদের সঙ্গে, তাদের আগলে রাখা মুহূর্তগুলোতে। এই কারণেই বোধ হয় অন্তর্মুখী মানুষদের ভালোবাসা ব্যতিক্রমী সুন্দর। মেহেরাজ উঠে বেলকুনিতে যায়। বছর 2 আগেই চাকরিতে জয়েন করেছিল সে, তবুও মাথায় ছিল চট্টগ্রাম শিফট করার। এই বাসায় সামান্তর পরিস্থিতিতে হয়তো বা জ্যোতির সবসময়ই কষ্ট পুষবে মনে মনে, যন্ত্রণা পাবে কখনো সখনো দুজনকে একসাথে দেখলে। অন্যদিকে সুদূর চট্টগ্রামে জ্যোতি একা,
যাকে একা থাকতে দিবে না বলে প্রথম অস্থিরতা টের পেয়েছিল, তাকে এভাবে একা ছেড়ে দেওয়াটা অযৌক্তিক। তবুও ব্যস্ততার কাছে হার মেনে জ্যোতির পড়ালেখা, ভবিষ্যতের কথা ভেবে একা ছেড়েছে। এতগুলো দিন অপেক্ষায় ছিল একটা সুযোগের। অবশেষে সুযোগটা মিলেও গেল। চট্টগ্রামে একটা কোম্পানিতে ভালো পদে চাকরি পেল। জয়নিং ডেট পরের মাসে। মেহেরাজ ততদিন অপেক্ষা করতে পারল না। মনে মনে সিদ্ধান্ত নিল পরশুই যাবে একবার। জ্যোতির সাথে দেখা করে বাসা দেখে আসবে, তারপর যত পছন্দ মতো একটা বাসা ভাড়া নিয়ে সুন্দর সংসার গোছাবে। আর 5টা স্বামী স্ত্রীর মতো ঘর বাঁধবে। মেহেরাজ হাসে আনমনে এসব ভেবে। পকেট থেকে মোবাইলটা বের করে জ্যোতির নাম্বারটা খুঁজে কল দিল মুহূর্তে। জ্যোতিকে সে শেষ কল দিয়েছিল দিন 15 আগে। এর মাঝে না তো জ্যোতি কল দিয়েছে আর না তো মেহেরাজ। যদিও অবশ্য তাকে নিজ থেকে কল দেয় খুবই কম, অথচ মেহুর সাথে জ্যোতির প্রত্যেকটা দিন কথা হয়। প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা গল্প জুড়ে। যখন মেহুকে পায় না কলে কিংবা কোনো বিশেষ প্রয়োজন হয়, তখন মেহেরাজকে কল দেয় জ্যোতি। মেহেরাজ মনে মনে এসব ভেবে অভিযোগে বসে। ঠিক তখনই ওপাশ থেকে কল রিসিভ করে এক মেয়েলি কণ্ঠস্বর বলে উঠল, আসসালামু আলাইকুম মেহেরাজ ভাই। মেহেরাজ এবার মুচকি হাসল। বুকের ভেতরে অদ্ভুত শীতল অনুভূতি হলো মেয়েটার কণ্ঠ শুনে। বুকের বাপাসটা চেপে ধরে কিয়ৎক্ষণ থম মেরে চুপ করে থাকলো। তারপর গলা ঝেড়ে সালামের উত্তর দিল গম্ভীর কণ্ঠে। বলল, কেমন আছিস? যদি উত্তরে মৃদু আওয়াজ তুলে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আপনি? মেহেরাজ শুনল। দৃঢ় গলায় সরাসরি বলে উঠল, ভালো আছি। পরশু তুই থাকবি? প্রশ্নটা শোনা মাত্রই উত্তর দিল না জ্যোতি। কিয়ৎক্ষণ সময় নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। কেন? মেহেরাজের মুখভঙ্গি বদলালো না। গম্ভীর অথচ দৃঢ় গলায় বলে উঠল, দেখা করবো তোর সাথে। আচমকা এমন এক প্রশ্নে চুপ থাকলো জ্যোতি। শেষ তাদের দেখা হয়েছিল 11 মাস আগে, বলা যায় প্রায় 1 বছর আগে। তাও মেহুর জন্মদিন উপলক্ষে সে গিয়েছিল। এতগুলো দিন পর দেখা করার জন্য মেহেরাজের তরফ থেকে এই বাক্যটা শুনেই শরীরে জুড়ে অদ্ভুত শিহরণ হলো। অনুভব করলো বুকের ভিতরে তীব্র অস্থিরতা। জবাবে বলল, কখন? মেহেরাজের মুখ টান টান হলো হঠাৎ। দাঁতের দাঁত চেপে তেড়াভাবে উত্তর দিয়ে বলল, সারাদিন। কেন, তুই কি ব্যস্ত থাকবি? যদি স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, আমার টিউশনি আছে, ক্লাস আছে মেহেরাজ ভাই। আপনি নির্দিষ্ট একটা সময় বলে সুবিধা হবে আমার। মেহেরাজ দমে গেল না জ্যোতির স্পষ্ট উত্তরে। নির্দিষ্ট সময় না, অনির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে। সমস্যা আছে? আর ক্লাস, টিউশন পরশু দিনের জন্য বাদ। একদিন মিস দিলে তো সমস্যা হবে না, তাই না? ফের ভরাট কণ্ঠে তেড়াভাবেই উত্তর দিল। ওপাশে জ্যোতির কথাগুলো শুনে থম মেরে চুপ হয়ে গেল। নির্দ্বিধায় স্পষ্টভাবে মেহেরাজের এমন আদেশে তার ভালো লাগলো কি খারাপ লাগলো বুঝে উঠল না সে। তবে বুকের ভেতরে কেমন কম্পন অনুভব হলো সেই মুহূর্তে। তবুও স্পষ্টভাবেই বলল, না, সমস্যা হবে না। মেহেরাজ এবার মুচকি হাসল। ঠোঁট চওড়া করে বলে উঠল, গুড। তাহলে পরশু দিনের জন্য তোর ক্লাস, টিউশন সব ক্যান্সেল। দেখা করছি পরশু, মনে থাকবে? মেহেরাজ আবারও হাসল। বলল, ওখানে গিয়ে কল করবো তাহলে। জ্যোতি বিনিময়ে উত্তর দিল না, চুপ থাকলো কিয়ৎক্ষণ। তারপর কি বুঝেই যেন প্রশ্ন ছুড়ল, কোনো দরকারে আসছেন এখানে? মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হাসল। হাত দিয়ে কপালে আসা চুল পিছনে ঠেলে দিয়ে বলল, হ্যাঁ, দরকার তো আছেই। তাই ভাবলাম তোর সাথেও দেখা করে আসি। কেন? মেহু আপু বলেছিল আপনি নাকি কয়েকদিন আগেও এসেছিলেন এখানে। কি প্রয়োজনে, তাই জিজ্ঞেস করলাম। তুই কি মেহুর থেকে আমার খোঁজ খবর নিস জ্যোতি? না তো, আমি আপনার সম্বন্ধে কিছুই জিজ্ঞেস করিনি। মেহু আপু নিজে থেকে বলেছিল কথাটা। মেহেরাজ মুখ ভার করলো। এবার চোখ জোড়া বুঝে ভারী বুক হালকা করতে ছাড়লো দীর্ঘশ্বাস। শাব্দ স্বরে বলল, মেহুর সাথে এত কথা বলিস তাহলে তো কি? আমার আর মেহু আপুর কথার বিষয়বস্তু কেবল যে আপনিই হবেন এমন কোথাও লেখা আছে নাকি মেহেরাজ ভাই? নেই বলছিস? না, নেই। সামান্তাপুর কেমন আছে? মেহেরাজ চুপ থাকলো। প্রত্যেকবার কল করেই জ্যোতি আগ্রহ নিয়ে সমাপ্তানকে নিয়ে এই প্রশ্নটা করে তাকে।
প্রশ্নটা করে যে চোখের আঙ্গুল দিয়ে তার আর সামান্তার সম্পর্কটাকে যদি তুলে আনতে চায় তাও বোঝে মেহেরাজ, তবুও উত্তর দেয় না। এবারও ব্যতিক্রম হলো না, গম্ভীর স্বরে উত্তর না দিয়েই বলল, রাখলাম, পরশু আসছি। কথাটুকু বলেই মেহেরাজ কল কাটলো, মুখটা টান টান করে তাকিয়ে থাকলো বেলকুনির অপর প্রান্তে। সন্ধ্যায় শাহিদ অফিস থেকে ফিরছিল রিকশায় করে। কিছুটা দূরে রাস্তার একপাশে শুভ্রময়ী মেহু নামক মেয়েটিকে দেখেই হৃদয়ের ভিতরে কম্পন অনুভব হলো। রাতের আধার আর ল্যাম্পপোস্টের আলোতে গোলাপি রাঙা জামা পরনে অদ্ভুত সুন্দর বোধ হচ্ছিল মেয়েটাকে। সাইদ নিজেকে আর রিকশায় বসিয়ে রাখতে পারল না, দ্রুত রিকশা থামাতে বলে ভাড়া মিটিয়ে নিজেকে হাজির করলো মেহুর সামনে। মেহু ভ্রু কুচকে তাকালো তার দিকে, চোখে মুখে প্রশ্নময় দৃষ্টি নিক্ষেপ করেই বলল, সাইদ ভাই আপনি? সাইদ হাসলো ঠোঁট চওড়া করে, ফিচার গলায় বলল, আমার প্রেমের কতটা টান দেখছো? প্রেমের টানেই দুজনে দেখা হয়ে গেল প্রিয়। তবুও তুমি এই প্রেমটা স্বীকার করতে নারাজ। কি এক যন্ত্রণা। শেষের কথাটা সাইদ বুকের বাপাশে হাত রেখেই বলল। মেহুল কপাল কুচকালো, বিরক্তি সমেত গলায় বলল, আপনাকে একবার বলেছি এসব ফ্ল্যাট আমার সাথে করবেন না সাইদ ভাইয়া। সাইদ থামলো না, ফের ফিচেল গলায় বলে উঠল, ফ্ল্যাট করবো কেন? প্রেমিকার সাথে কেউ ফ্ল্যাট করে নাকি? আমি একদমই ফ্ল্যাট করছি না, বিশ্বাস করো। আমি আপনার প্রেমিকা নই। প্রেমিকা না? আচ্ছা ঠিক আছে, প্রেমিকা নাই হতে পারো, হবু বউ তো অবশ্যই। বলো। শেষ শব্দটা সাইদ চোখ টিপেই বলল। মেহুর মুখভঙ্গি তাতে একটুও বদলানো না, আগের ন্যায় কপাল কুচকে বলল, তো বিয়ে করতে নিষেধ করেছে কেউ আপনাকে সাইদ ভাইয়া? আবল তাবল বকবো কেন? এই 1 বছর আগে এত কষ্ট করে চাকরি জোগাড় করলাম, কেন করলাম? বিয়ে করার জন্যই তো। উফ, পাত্রী হিসাবে তো আমি তোমার পছন্দ করছি, কিন্তু তুমি তো নাকি পড়ালেখা শেষ না হওয়া অবধি বিয়ে করবে না বলছো। এখন তো পড়ালেখা কমপ্লিট, বিয়ে করব চলো। 2 দিন পর আবার তোমার ভাই আমাকে চট্টগ্রামে নিয়ে চলে যাবে, তখন আমার কি হবে? আগে কিন্তু দিব্যি পছন্দ করতে এসব। 4 বছর আগে একটাই চুমু। মেহু থমকালো, মনে পড়ে গেল সেই অনাকাঙ্ক্ষিত ঠোঁটের ছোঁয়া, অপ্রত্যাশিত মুহূর্ত, অপ্রত্যাশিত চুমু। মুহূর্তেই মুখ চোখের ভঙ্গি পাল্টে গেল তার। চোখ জোড়ায় ভর করল ঘৃণা আর টলমলে পানি। সেই টলমলে চোখের চাহনিতে এক নজর তাকিয়ে সাইদা দাঁড়ালো না, বুক টান টান করে দ্রুত হেঁটে চলে গেল সেই স্থান ছেড়ে। 4 বছর আগে একটা চুমুই সব পছন্দ অপছন্দ বদলে দিল। জাস্ট একটা তো চুমু। এই 3 বছরে জ্যোতির পরিবর্তন খুব একটা চোখে পড়ে না। আগের মতোই সারাদিন সালোয়ার কামিজ পরনে মাথায় ঘোমটা টেনে রাখে, চুলগুলো কিঞ্চিত লম্বা হয়েছে, হাতের বাটন ফোনের বদলে স্মার্টফোন এসেছে। গ্রামীণ জীবনের অভ্যাস থাকা মেয়েটা শহরে জীবনে নামিয়ে নিয়েছে। দাদিকে ছাড়া এক পাও না চলা মেয়েটা কোনো সঙ্গহীন জীবন গুজিয়ে নিয়েছে। জ্যোতি সেই সব ভেবেই ছোট শ্বাস ফেলল, হাতে স্মার্টফোনটা রেখে টেবিলের ড্রয়ার থেকে বাটন ফোনটা বের করলো, ঠোঁট জোড়া আলতো করে সেই বাটন ফোন ছুঁয়ে দিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার দেয়া শেষ স্মৃতি দাদি, সব সময় আগলে রাখবো নিজের সাথে। মনে আছে দাদি, যখন গ্রাম ছেড়ে প্রথম মেহরাজ ভাইদের বাসায় গেলাম, তখন এই ফোনে কত কত কথা হতো তোমার সাথে আমার, কত কত বকা খেতাম তোমার কাছ থেকে, কত কত অপেক্ষা করতাম তোমার সাথে কখন কথা হবে তার জন্য। আমি এখনো অপেক্ষা করি, ভাবি তুমি এই বাটন ফোনে কল করে খোঁজ নিবে, কথা বলবে, কিন্তু তুমি তো খোঁজ নাও না দাদি, আমাকে একবারও মনে করো না। দাদি, কত ভালো হতো যদি পরপারে চলে যাওয়ার পরেও আমরা ফোন আলাপ করতে পারতাম। আমি জানি এইসব কিছুই সম্ভব না, তুমি কখনো এই ফোনে কল করে খোঁজ নিবে না, আর কখনো আর তোমার সাথে কথাও হবে না আমার, সবটাই জানি আমি। তবু দেখো না, পাগলের মতো প্রলাপ বলছি। দাদি, মেহরাজ ভাইদের বাসায় চলে যাওয়ার পরও কিন্তু তোমার সাথে অনেক দূরত্ব ছিল আমার, তবু দিন শেষে কথা তো বলতাম। কিন্তু আজ দেখো, আজও তোমার আমার দূরত্ব বিস্তর, কিন্তু আজ আর আমাদের কথা হয় না দাদি, কোনোদিনও হবেও না।
একটুও কথা হবে না দাদি। কথাগুলো বিড়বিড় করে বলেই চোখ বুঝল জ্যোতি। চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা জল। মুহূর্তেই সে জল আবার মুছে নিল কেউ দেখে ফেলার ভয়ে। রুমে সে ব্যতীত আরো একজন মেয়ে আছে, পাশাপাশি আরো একটা রুম আছে। 2 রুমের এই বাসায় সে সহ আরো 3 জন মেয়ে আছে। হোস্টেল ছেড়ে এই বাসাটায় তারা 4 জন প্রায় 1.5 বছর আগেই উঠেছিল। মেয়েরাজ এই বাসাটা চেনে, মেহুর জন্মদিনে জ্যোতিকে নিতে এসেছে। সেবারই প্রথমে এই বাসাটায় বাকি 3 জন মেয়ে জেনেছিল জ্যোতি বিবাহিত। জ্যোতি সে ভেবে সোজা হয়ে বসে ফের বাটন ফোনটা ড্রয়ারে রাখল। ঘড়িতে তাকিয়ে দেখল রাত 8টা। মুহূর্তেই মোবাইলের রিংটন বাজল। ভ্রুকুচকে তাকিয়ে দেখল মোবাইলের স্ক্রিনে মেহরাজ ভাই নামটা। বুকের ভিতরে অস্থিরতা অনুভব হলো। মনে মনেই বলে উঠল,